আচ্ছা, মৌর্য সাম্রাজ্যের পতনের পর ভারতে কি সত্যিই একটা অন্ধকার যুগ নেমে এসেছিল? প্রায় ৫০০ বছরের এই সময়টা, মানে খ্রিস্টপূর্ব ২০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই এই সময়টাকে হয় এড়িয়ে যান, নয়তো ভুল বোঝেন। চলুন আজ এই ধারণাটা কি পুরোপুরি বদলে দেওয়া যাক, আর দেখে নেওয়া যাক যে আসল সত্যিটা কি ছিল। একটা প্রশ্ন কিন্তু প্রায় মাথায় আসে, তাই না? যে এত বড় একটা সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য, তার পতনের পর ভারতে কি তাহলে একটা অন্ধকার যুগ নেমে এসেছিল? সবকিছুকে একদম বিশৃঙ্খল হয়ে গিয়েছিল? চলুন এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি। আসলে ব্যাপারটা কিন্তু একেবারেই সেরকম নয়। এই যুগটাকে অন্ধকার তো বলাই যায় না, বরং এটা ছিল ভারতের ইতিহাসের অন্যতম বর্ণময় একটা অধ্যায়। একদিকে যেমন রাজনৈতিক ভাঙাগড়া চলছিল, তেমনি অন্যদিকে নতুন নতুন সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন ঘটছিল। তো চলুন গল্পটা শুরু করা যাক মগধ থেকেই। মৌর্যদের পতনের পর মগধের সিংহাসনে কারা বসেছিল? প্রথমেই যাদের নাম আসে তারা হল শুঙ্গ ও কর্ণ বংশ। এই টাইমলাইনটা একটু দেখুন তো। ১৮৮৭ খ্রিস্টপূর্বাব্দে পুষ্যমিত্র শুঙ্গ শেষ মৌর্য সম্রাটকে হত্যা করে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করলেন। তাদের পর ৭৫ খ্রিস্টপূর্বাব্দে এলো কণ্ভ বংশ, যাদের শাসনকাল ছিল খুবই ছোট, মাত্র ৩০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। মনে রাখবেন, দুটোই কিন্তু ছিল ব্রাহ্মণ রাজবংশ। আচ্ছা, পুষ্যমিত্র শুঙ্গকে নিয়ে পরীক্ষাতে কোন পয়েন্টগুলো বারবার আসে জানেন? প্রথমত, তিনিই ছিলেন শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা। তিনি দুটো অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, যা ছিল ব্রাহ্মণ্যবাদী ঐতিহ্যের পুনরুত্থানের একটা বড় ইঙ্গিত। তিনি ব্যাকটেরীয় গ্রিক রাজা ডেমেট্রিয়াসকে পরাজিত করেন, আর তার সময়ই ছিলেন বিখ্যাত ব্যাকরণবিদ পতঞ্জলি। এখানকার প্রত্যেকটা তথ্যই কিন্তু পরীক্ষার জন্য এক একটা প্রশ্ন। সাংস্কৃতিক মেলবন্ধনের এর থেকে ভালো উদাহরণ আর কি হতে পারে? এটা হলো বিদিশার হেলিওডোরাস স্তম্ভ। একবার ভাবুন, হেলিওডোরাস ছিলেন একজন গ্রিক দূত, অথচ তিনি ভগবান বিষ্ণুর সম্মানে এই স্তম্ভটি তৈরি করিয়েছিলেন। এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে সেই যুগে বিভিন্ন সংস্কৃতি আর ধর্মের মধ্যে আদান প্রদানটা কতটা স্বাভাবিক একটা ব্যাপার ছিল। শুঙ্গদের পর এলো কণ্ব বংশ। ওদেরকে শুঙ্গভৃত্য বা শুঙ্গদের ভৃত্য বলা হতো। ওদের শাসনকাল খুব বেশি দিনের ছিল না, আর তাদের পরেই ভারতের নতুন নতুন শক্তির উত্থান হতে শুরু করে। এবার চলুন মগধ থেকে আমাদের ফোকাসটা একটু শিফট করি ভারতের উত্তর পশ্চিম সীমান্তের দিকে। ওই সময় মধ্য এশিয়া থেকে একের পর এক বিদেশি আক্রমণের ঢেউ এসে আছড়ে পড়েছিল, যা উত্তর ভারতের ইতিহাসটাকেই পুরোপুরি বদলে দিয়েছিল। এই ম্যাপটা একটু ভালো করে লক্ষ্য করলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, উত্তর পশ্চিম দিক থেকে পরপর তিনটে ঢেউ আসছে। প্রথমে ইন্দো গ্রিক, তাদের হটিয়ে এলো শক, আর শকদের পর পার্থিয়ানরা। এই যে ক্রমটা, এটা মনে রাখা কিন্তু খুব জরুরি। তাহলে ইন্দো গ্রিকদের অবদানগুলো কি কি ছিল? চলুন এক ঝলকে দেখে নিই। ভারতে ওরাই কিন্তু প্রথম স্বর্ণমুদ্রা চালু করে। ওদের সবচেয়ে বিখ্যাত শাসক ছিলেন মিনান্ডার বা মিলিন্দ, যার সাথে বৌদ্ধ সন্ন্যাসী নাগসেনের যে দার্শনিক আলোচনা হয়েছিল তা মিলিন্দপঞ্জহ বইতে লেখা আছে। আর হ্যাঁ, ওরাই গান্ধার শিল্পরীতির প্রবর্তন করেছিল। এরপর এলো শক শাসকরা, আর তাদের মধ্যে যার নাম সবার আগে আসে তিনি হলেন রুদ্রদমন প্রথম। তার সম্পর্কে জানতে এই একটা লাইনই যথেষ্ট। তিনি সুদর্শন হ্রদ মেরামত করেছিলেন। এই কথাটা জুনাগড় শিলালিপি থেকে নেওয়া, যা এক অসাধারণ ঐতিহাসিক দলিল। দেখুন, এই জুনাগড় শিলালিপিটা দুটো কারণে মারাত্মক ইম্পর্ট্যান্ট। প্রথমত, এটা ভারতের ইতিহাসে প্রথম বিশুদ্ধ সংস্কৃতির লেখা একটা লম্বা শিলালিপি। এর আগে অশোকের শিলালিপিগুলো যেমন প্রাকৃত ভাষায় লেখা ছিল। আর দ্বিতীয়ত, এখান থেকেই আমরা জানতে পারি যে রুদ্রদমন সাতবাহনদের হারিয়েছিলেন এবং সুদর্শন হ্রদটা মেরামত করেছিলেন। এর ঐতিহাসিক আর ভাষাগত গুরুত্ব তাই অমচনান। শক আর পার্থিয়ানদের পর এবার এলেন এই যুগের হেভিওয়েট প্লেয়াররা, কুষাণ সাম্রাজ্য। এই বিদেশি আক্রমণের চূড়ান্ত পর্যায়ে ছিল ওরাই। এই যে স্বর্ণ মুদ্রাটা দেখছেন, এটা হলো কুষাণ সম্রাট কনিষ্কের। আর কুষাণদের আসল পাওয়ার ছিল কিন্তু অর্থনীতিতে। কারণ সেই বিখ্যাত সিল্ক রুট বা রেশম পথ, যা চীন থেকে রোম পর্যন্ত যেত, তার একটা বড় অংশই ছিল ওদের নিয়ন্ত্রণে। আর এটাই ওদের সাম্রাজ্যকে করে তুলেছিল বিপুল সম্পদশালী। কনিষ্কের শাসনকাল থেকে তো পরীক্ষাতে প্রশ্ন আসবেই। চলুন
সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঝটপট দেখে নিই। তিনি ৭৮ খ্রিস্টাব্দের শকাব্দ বা শাকা এরা শুরু করেন, যেটা ভারত সরকার এখনও ব্যবহার করে। কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতই আয়োজন করেন। অশ্বঘোষ, চরক, নাগার্জুনের মতো পণ্ডিতরা তার সভায় ছিলেন। আর তার দুটো রাজধানী ছিল, পুরুষপুর মানে আজকের পেশাওয়ার, আর মথুরা। কনিষ্কের সময়ে হওয়া চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতেই বৌদ্ধ ধর্ম দুটো প্রধান ভাগে ভেঙে যায়, হিনজান আর মহাযান। সহজ করে বললে হিনজানের লক্ষ্য ছিল নিজের নির্বাণ লাভ, যেখানে বুদ্ধকে একজন মহান শিক্ষক হিসাবে দেখা হতো। অন্যদিকে মহাযানের লক্ষ্য ছিল জগতের সমস্ত প্রাণীর মুক্তি, আর তারা বুদ্ধকে ঈশ্বর রূপে পূজা করতে শুরু করে। এই বিভাজন বৌদ্ধ ধর্মের ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট ছিল। তো এত যে ভাঙা গড়া হলো, এতগুলো নতুন সংস্কৃতি মিশে গেল, এর ফাইনাল ইম্প্যাক্টটা কি পড়ল ভারতের ওপর? চলুন শেষ পর্বে সেটাই সংক্ষেপে দেখে নেওয়া যাক। শক আর কুষাণরা একটা নতুন ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম নিয়ে এলো, যেটাকে বলা হয় ক্ষত্রপ বা স্যাত্রাপ ব্যবস্থা। ব্যাপারটা খুব সহজ। একেবারে উপরে থাকতেন সম্রাট, তার অধীনে বড় প্রদেশ শাসন করতেন মহাক্ষত্রপ, আর মহাক্ষত্রপের অধীনে থাকতেন ক্ষত্রপারা। ভারতের পরবর্তীকালের সামন্ততান্ত্রিক ব্যবস্থার বীজ কিন্তু এখানেই বোনা হয়েছিল। তাহলে ওরা ভারতকে কি কি দিয়ে গেল? সামরিক দিকে দেখলে ঘোড়ার পিঠে স্যাডেল, টিউনিক, ট্রাউজার আর বুটের ব্যাপক ব্যবহার শুরু হলো। শিল্পে গ্রিক, রোমান আর ভারতীয় স্টাইলের মিশ্রণে তৈরি হলো গান্ধার শিল্প। অর্থনীতিতে স্বর্ণমুদ্রার ব্যাপক প্রচলন বাণিজ্যকে এক নতুন লেভেলে নিয়ে গেল। আর সামাজিকভাবে এই বিদেশি গোষ্ঠীগুলো ভারতীয় সমাজে ক্ষত্রিয় হিসেবে মিশে গেল। এই যে মূর্তিটা দেখছেন, এটাই হলো গান্ধার শিল্পের একটা ক্লাসিক এক্সাম্পল। ভালো করে দেখুন বুদ্ধের মূর্তিতে গ্রিক বা হেলেনিস্টিক প্রভাব কতটা স্পষ্ট। ওই কোকড়ানো চুল, পোশাকের ভাঁজ, এগুলোই হলো সেই যুগে সাংস্কৃতিক সংমিশ্রণের সেরা প্রমাণ। চলুন পুরোটা একবার ঝালিয়ে নেওয়া যাক, যাতে পরীক্ষার আগে এক ঝলকে সবটা মনে পড়ে যায়। এই টেবিলটা কিন্তু ফাইনাল রিভিশনের জন্য মাস্ট, মনে রাখবেন। শুঙ্গ মানি পুষ্যমিত্র আর ব্রাহ্মণ্যবাদের পুনরুত্থান। ইন্দোগ্রিক মানি মিনান্ডার, প্রথম স্বর্ণ মুদ্রা আর গান্ধার শিল্প। শক শাসক বললে রুদ্রদমনের কথা আর তার জুনাগড় শিলালিপির কথা মাথায় রাখতেই হবে। আর সব শেষে কুষাণ সম্রাট কনিষ্ক, যার সাথে জড়িয়ে আছে শকাব্দ আর চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি। এই টেবিলটা মনে রাখলেই এই চ্যাপ্টারের বেশিরভাগ প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। তাহলে দেখতেই পাচ্ছেন, এই যুগটাকে অন্ধকার যুগ না বলে একটা সংগঠিত বিশৃঙ্খলার যুগ বলা যেতে পারে, যা ভারতের পরবর্তী মহান সাম্রাজ্য অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের ভিত্তি তৈরি করে দিয়েছিল। আজকের আলোচনার শেষে একটাই প্রশ্ন থাকল, এই যে বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন, এটা আধুনিক ভারত গঠনের বিষয়ে আমাদের কি শিক্ষা দেয়? একটু ভেবে দেখবেন।